ওকে, আমরা তাহলে অনেকদিন পর ক্লাস শুরু করতেছি। গত সপ্তাহটা একটু আমার ব্যস্ততা ছিল, এই জন্য গত সপ্তাহে একদিন ক্লাস নিতে পেরেছিলাম। তো ইনশাল্লাহ এই সপ্তাহ আজকে কালকে পুরোদমে ক্লাস হবে। তো কেমন আছো সবাই? আর যারা যারা ক্লাস দেখছো সবাই কমেন্টসে তোমাদের উপস্থিতিটা জানান দাও। তো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা আজকে শুরু করব আমাদের বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ পাঠ, বাক্যতত্ত্ব নিয়ে। বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো যে এর আগে তোমরা কে কে ক্লাস করতেছো তারা প্রেজেন্ট দাও কমেন্টে। আর যারা নতুন আছো তাদেরকে শুভেচ্ছা। রাতুল ইসলাম, নাফিসা আলম, নাফিসা আলম গতকালকে অ্যাড হয়েছে। ঢাকা কি কলেজ যেন? নাফিসা আলম, কলেজটার নাম ভুলে গেছি। তারপরে আদিত্য দাস, রোশনি রোজি। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমি তো তোমাদের ফেসবুকে সরাসরি লাইভ ক্লাস নিচ্ছি গ্রুপে। তারপরও কিছু ক্লাস আমি ক্লাসগুলো আবার রেকর্ডও রেখে দিই, এটা আবার পরে ফেসবুকে আপলোড করে দিব। কারণ লাইভ ক্লাসটা 1 মাস পরে ডিলিট হয়ে যায়। এটা আমি এই জন্য ফেসবুকে ক্লাসগুলো রেকর্ড রেখে দিব, যাতে তোমরা ভবিষ্যতে এটা আবার দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, সালাম আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে বসে এই লাইভ দেখছো সবাইকে আমি অনুরোধ করব কমেন্টসে তোমাদের আহ, উপস্থিতি জানান দিতে। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে আমাদের পরীক্ষাতে 5 নম্বরের একটা প্রশ্ন থাকবে। ওকে, 5 নম্বরের প্রশ্ন থাকবে। সেই 5 নম্বরের প্রশ্নর আহ, তোমার থাকবে দুই ধরনের, হয়তো বা একটা থিওরি, হ্যাঁ, আর একটা হচ্ছে দেখি, আর একটা হচ্ছে সরাসরি বাক্য রিলেটেড বা বাক্যের প্র্যাকটিক্যাল। যেটা থিওরিতে তোমাকে প্রশ্ন দিবে নানা ধরনের। হয়তো বা বলবে বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার ও কি কি, গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ আলোচনা করো, অর্থ অনুযায়ী বাক্যের প্রকারভেদ আলোচনা করো। হ্যাঁ, আর আরেকটা দিবে তোমাকে, বিভিন্ন ধরনের বাক্য দিবে, সেই বাক্যগুলোকে রূপান্তর করতে হবে, পরিবর্তন করতে হবে। তো আমি মনে করি থিওরি না লিখে ব্যাকরণ অংশে আমরা বাক্য রূপান্তরটাকে কি করব, বেশি ফোকাস করব। কারণ বাক্য রূপান্তরে আমার মার্কসটা একদম বরাবর থাকবে। পাশাপাশি তুমি থিওরি লিখতে গেলে মিনিমাম 2 থেকে 3 পৃষ্ঠা তোমার লিখতে হবে। আর বাক্য রূপান্তরে মাত্র 5টা লাইন লিখলে তোমার 5-এ কি 5 পেয়ে যাবে। কিন্তু থিওরি তুমি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখলেও 5-এ 5 পাবে কিনা, কি নাই, কোনো গ্যারান্টি নাই। আমার পরীক্ষার হলে মনে রাখবে যে পরীক্ষার হলে আমার সময় বাঁচানোটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি 3 পৃষ্ঠা লিখতে যাই আমার মিনিমাম এখানে 20 মিনিট সময় চলে যাবে। হ্যাঁ, 20 মিনিট সময় চলে যাবে। তো এখানে আমি যদি বাক্য রূপান্তরটা এখন ফোকাস করি বাক্য রূপান্তরের দিকে, তাহলে আমার এখানে 20 মিনিটের জায়গায় আমার সর্বোচ্চ 5টা বাক্য লিখতে 5 মিনিট লাগবে। আমার 15 মিনিট কি হচ্ছে, সেভ হচ্ছে। দুই দিক দিয়ে লাভ। একটা লাভ হচ্ছে আমি নাম্বার পাওয়া আমার জন্য ইজি হচ্ছে। 2 নম্বরে হচ্ছে আমার কি, অনেক অনেক সময় কি বেঁচে যাচ্ছে। তো এই কারণে আমরা বাক্য রূপান্তরের দিকে খুব বেশি কি করব, ফোকাস দিব। তো বাক্য তত্ত্বে মূলত বাক্য কাকে বলে, বাক্যের প্রকারভেদ, হ্যাঁ, এই বাক্যগুলো কি কি দ্বারা গঠন করা হয়েছে, এগুলো সবকিছু আমরা একে একে আলোচনা করব। তো বাক্য তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের প্রত্যেকটি ক্লাস ভালো করে করতে হবে। নয়তো একটা ক্লাস যদি তুমি কোনো কারণে মিস দাও না করো, পরের ক্লাসটা তোমার জন্য বোঝা অনেকটাই কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এবং আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারবো যে আমার ক্লাস করার পরে এই যে বাক্য রূপান্তর, এটা অনেকেই সারা জীবন ব্যাকরণ পড়েও বাক্য রূপান্তর ঠিকভাবে করতে পারে না। কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে তোমরা ইনশাল্লাহ এটা ক্লাস শেষে এই বাক্য রূপান্তর নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সারা জীবনেও আর কখনো বাক্য রূপান্তর তোমরা ভুলবা না। যে কোনো সময় যে কোনো বাক্য রূপান্তর করতে দিলে তুমি সাথে সাথে সেটা রূপান্তর করতে পারবে। তো আমি তো ক্লাস নিব,
পাশাপাশি তোমাকে বাসায় কিছু কি দিব, প্র্যাকটিস দিব, বাড়ি কাজ দিব। ওকে, সেই প্র্যাকটিস বাড়ি কাজ অনুযায়ী তোমাদের কি করতে হবে। যদি করো তাহলে পরীক্ষাতে বাক্য রূপান্তর একদম পানি ভাত হয়ে যাবে, 5-এ 5 তুমি কনফার্ম করতে পারবে। আর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, যে তোমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ক্লাস করছো। হ্যাঁ, তো আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যে যেখানে বসে আমার ক্লাস করছো, কালকে থেকে তোমাদের কলেজ খোলা। তো কালকে থেকে যেহেতু কলেজ খোলা, আমার এই অনলাইন ক্লাসের খবরটা তোমরা তোমাদের সহপাঠীদের, ক্লাসের বন্ধুদেরকে জানিয়ে দিবে যে এরকম মেহেদি স্যারের একটা অনলাইন ক্লাস আছে, মাত্র 500 টাকা দিয়ে একবার ভর্তি হলে বোর্ড এক্সাম সহ অ্যাডমিশন পর্যন্ত কি ক্লাস ফ্রি। এছাড়াও পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষাও তোমরা অনলাইনে দিতে পারবে। তো যারা যারা আগ্রহী আছে তাদেরকে বলবে আমার সাথে যোগাযোগ করার জন্য। আমার মোবাইল নাম্বার 01715681586, এই নাম্বারে যোগাযোগ করতে বলবে। ওকে, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তো প্রথমে আসে আমাদের বাক্য কাকে বলে। বাক্য কাকে বলে? অর্থপূর্ণ পদ পরপর বিন্যাস করে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার যে উপায় তার নাম বাক্য। খেয়াল করো, অর্থপূর্ণ পদ, শব্দ বলে নাই কিন্তু, কি বলেছে? পদ বলেছে। পরপর বিন্যাস করে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার যে উপায়, যে উপায় তার নাম বাক্য। এখন কেন এখানে পদ বললো, শব্দ কেন বললো না? শব্দ এবং পদের কিন্তু একটু পার্থক্য আছে। যেমন আমার শব্দ এক জিনিস, আবার কি পদ এক জিনিস। ধরো ধরো আমি বললাম ছেলে, মাঠে, মাঠ, হ্যাঁ, বল, খেলা। এগুলা প্রত্যেকটা শব্দ, কিন্তু এগুলা কি হয়নি, তাদের নিজস্ব অর্থ আছে, কিন্তু একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি যখন এখানে ছেলেরা মাঠে বল খেলে এভাবে করে আমি কি লিখলাম, তখন এটা একটা বাক্য হয়ে গেল, তাই না? এই যে আমি এখানে রা, এ, এ, এগুলো যুক্ত করেছি, ফলে সেগুলো বিভক্তি যুক্ত হয়েছে এবং বাক্যে ব্যবহার করার ফলে এই প্রত্যেকটা শব্দ কিসে পরিণত হয়ে গেছে? পদে পরিণত হয়ে গেছে। তাই জন্য বলেছে অর্থপূর্ণ পদ পরপর বিন্যাস করে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার যে উপায় তার নাম বাক্য। এখন একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকে। খেয়াল করো, গুণ বানানটা অনেকে আমরা ভুল করে লিখি দন্তন্য দিয়ে। দন্তন্য যেন না হয়, এখানে অবশ্যই কি মূর্ধন্য ন হবে। গুণ বলতে কি বোঝায়? গুণ বলতে বোঝায় কোয়ালিটি। ওকে, এই 3টা কোয়ালিটি আমার একটা বাক্যে থাকতে হবে। সেটা কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা বানানটা শুদ্ধ বানান হিসেবে প্রায় সময় পরীক্ষাতে আসে। আকাঙ্ক্ষা বানানে আমার কি, এই যে এটা উমযোগ ক্ষিয়। ওকে, এই যে এখানে কি আছে, দেখো এটা হচ্ছে যে যোগ ক্ষিয়, এভাবে কিন্তু কি হয়েছে, যুক্ত হয়েছে। তো তোমাদেরকে পরীক্ষার খাতায় এভাবে লিখতে হবে, আকাঙ্ক্ষা। ওকে, এরপর হচ্ছে আসক্তি। এটা এটা কিন্তু কি, এটা কিন্তু ত যোগ ত, ত যোগ ত। হ্যাঁ, তুমি যদি ভুলেও এভাবে একটা দিয়ে এভাবে একটা আকরা দিয়ে দাও, তখন সেটা কি হয়ে যাবে, ক যোগ ত। তাই বানানগুলো যেন ভুল না হয়। আমার এখানে আসক্তি, এই যে এটা ত যোগ ত। এরপর হচ্ছে যোগ্যতা। এখন আসো আমরা শিখবো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা কি জিনিস। প্রথমে আসো, আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি বাক্য যখন বলি, এটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে হবে। এটা কি করতে হবে? সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করা, এই গুণটা তোমার থাকতে হবে। মানে তোমার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তুমি একটা কথা কাউকে বলেছো, সেই কথাটা যেন সে পুরোপুরি বুঝতে পারে, তার যেন কোনো কি না থাকে, মনে কোনো এই যে ইয়াটা না থাকে, সেজন্য শুনে পুরোপুরি বুঝতে পারে, এই ব্যাপারটাকে বলা হয় আকাঙ্ক্ষা। ওকে, এরপরে হচ্ছে আমার আসক্তি। আসক্তি মানে কি? শব্দ বা পদের বিন্যাস, শব্দ বা পদের কি
বিন্যাস আমরা কিন্তু উদাহরণে পড়েছিলাম পদগুলো সুবিন্যস্ত ভাবে বিন্যাস করে। খেয়াল করো, আমি যদি বলি মানুষ আপেল খায়, বাক্যটা যদি বলি ঠিক আছে মানুষ আপেল খায়, এখন তুমি কোনো কারণে আপেলের জায়গায় মানুষ, মানুষের জায়গায় আপেল এভাবে লিখে দিলে তখন একটা বিভ্রান্তি তৈরি হবে না? আপেল মানুষ খায়, এরকম হবে কি না? তো এই যে আমাদের শব্দ বা পদের যে বিন্যাস, হ্যাঁ, সেই বিন্যাসটাকে এমন ভাবে করতে হবে জানো, যার উদ্দেশ্যে আমরা বাক্যটা বলতেছি বা লিখতেছি সে যেন এটা বুঝতে পারে, সেখানে যেন সে সহজে বুঝতে পারে, তার যেন বিভ্রান্তি তৈরি না হয়। আমাদের সাধারণত আমাদের বাংলা ভাষার পদবিন্যাসটা কিরকম? প্রথমে সাবজেক্ট, তারপরে কি অবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। যেমন আমি ভাত খাই, এই যে এখানে তিনটা শব্দ, আমি হচ্ছে সাবজেক্ট, ওকে, এটা হচ্ছে আমার সাবজেক্ট, অবজেক্ট কি ভাত, এবং ভার্ব হচ্ছে কি খাই, ওকে। এই অবজেক্ট বা এটাকে কি বলা হয়, এটার আরেকটা বাংলা নাম হচ্ছে কি কর্মপদ। তাহলে দেখো, এই এই ফরম্যাটে কিন্তু আমাদের সবসময় বাক্য শব্দবিন্যাস করতে হবে বা পদের বিন্যাস করতে হবে, এটাকে বলা হচ্ছে আসক্তি। সর্বশেষ হচ্ছে যোগ্যতা। যোগ্যতা ইংলিশটাকে যদি আমরা বলি রিয়েলিটি, ওকে, যোগ্যতাটাকে আমরা যদি রিয়েলিটি হিসেবে মেনে নিতে হবে, কারণ তুমি যে কথাটা বলেছো সেই কথাটা যেন কি থাকে, বাস্তবতা থাকে। মানুষ আপেল খায়, এটা বাস্তব, কিন্তু যদি বলে আপেল মানুষ খায় তাহলে এটা অবাস্তব। আবার বললা গরু আকাশে উড়ে, এটা কি অবাস্তব, কিন্তু পাখি আকাশে উড়ে এটা বাস্তব। তো এইভাবে আমার যে কথাগুলো বাস্তবতা আছে সেগুলোই আমরা এখানে বলবো বা লিখবো, সেটাকে বলা হচ্ছে বাক্যের একটা অন্যতম গুণ। কিন্তু কিন্তু আছে আমাদের কবিতা, ঠিক আছে, কবিতা বা রূপকথা বা গল্পে উপন্যাসে, হ্যাঁ, বা রূপকথাতে এরকম অনেক কিছু কি থাকে, অবাস্তব বিষয় থাকে, সেগুলো কি না এই 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 বাক্য গঠনের ক্ষেত্রে ধর্তব্য না। হ্যাঁ, যেমন তোমার কবিতায় বলেছে সোনালী ডানার চিলে নেমে আসে বিকেলের রোদ, ওকে, এভাবে একটা কথা বললো, আসলে কি বিকেলের রোদটা সোনালী ডানার চিলে করে নেমে আসে? এটা জাস্ট একটা রূপক আকারে সে বলেছে, তাই না? তারপর আবার কি বলছে রূপকথাতে, রূপকথাতে আমরা অনেকে শুনেছি যে গাছ কথা বলে, মাছ কথা বলে মানুষের সাথে, তো এগুলো একটা কি অবাস্তব জিনিস, এটা কখনোই সম্ভব না। এই কারণে এই যোগ্যতাটা আমাদের এখানে রূপকথা বা কবিতার ইয়েতে কি ধর্তব্য হয় না বা ধরা হয় না। কিন্তু এমনিতে আমার বাক্যতে বাক্যের অন্যতম একটা গুণ হিসেবে এই তিনটা গুণ অবশ্যই কি আমাকে মনে রাখতে হবে। একটা বাক্য তৈরি করতে গেলে এভাবে এই তিনটা গুণ যেন সেই বাক্যে অবশ্যই থাকে। তাহলে আমরা জানলাম একটা সার্থক বাক্যের কয়টা গুণ, তিনটা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করার সক্ষমতা, আসক্তি হচ্ছে বাক্যের যে পদের বিন্যাস, হ্যাঁ, সুবিন্যস্ত পদের বিন্যাস, এবং যোগ্যতা হচ্ছে সেটার বাস্তবতা, যে কথাটা বা বলা হবে বা লেখা হবে সেটা যেন কি হয়, বাস্তব হয়। এখন আসো, একটা বাক্যের আমাদের দুইটা অংশ থাকে সাধারণত, একটা বাক্যের কয়টা অংশ থাকে, দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে কি বিধেয়। আমরা এটাকে সাবজেক্ট প্রেডিকেট বলে বলে থাকি, ইংরেজিতে কি বলে থাকি, সাবজেক্ট এবং প্রেডিকেট। তো আমাদের এই যে দেখো উদ্দেশ্য, এবং একটা বাক্য দিয়ে আমি উদাহরণটা দিয়েছি কিশোর ভালো ছেলে, এখানে কিশোর মানে সাবজেক্ট হচ্ছে আমার উদ্দেশ্য, আর ভালো ছেলে সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কি অবজেক্ট বা সরি প্রিডিকেট বা কি বিধেয়, বাংলাতে যেটাকে বলা হচ্ছে বিধেয়। এই বিধেয়তে কি করা হয়, বিধেয় সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করে, আর উদ্দেশ্য কি, বিধেয় কে, বিধেয়টা কে সম্পাদন করতেছে তাকে বলা হয় উদ্দেশ্য। তা আমাদের বাংলা ব্যাকরণে কিছু বাংলা এমন ভাবে করা হয়েছে যেটা আসলে বোঝা অনেকটাই কি অনেকটা আমরা একটু আমাদের কাছে কেমন যেন মনে হয়। বলতেছে উদ্দেশ্য, আমরা উদ্দেশ্য বলতে কি বুঝি, কোনো কোনো একটা কারণ বা কোনো একটা বিশেষ ইয়ার জন্য আমরা যেটা করি, কিন্তু এখানে উদ্দেশ্য দ্বারা কাকে বোঝানো হচ্ছে, সাবজেক্টকে বোঝানো হচ্ছে। তো আমাদের একটা বাক্যের কয়টা অংশ থাকে, দুইটা অংশ, কি কি, একটা উদ্দেশ্য এবং একটা বিধেয়, মনে রাখবা। এরপর আসে আমাদের বাক্যের পদক্রম। পদক্রম মানে কি, পদটা কিভাবে বিন্যস্ত করা হবে। তো তোমাদের এর ভিতরে আমি যা যা আলোচনা করলাম, এটা যদি কোনো প্রশ্ন থেকে থাকে
তাহলে প্রশ্নগুলো কমেন্টসে করো, আমি কমেন্টসে উত্তর দিব। তোমাদের আমি বারবার বলবো যে তোমাদের যত প্রশ্ন থাকুক না কেন তোমরা কমেন্টসে করো। ওকে, নীলুফার আক্তার অ্যাটেন্ড করেছো। তারপরে আর কে আছো? আর নতুন কি? তাহমিনা আক্তার তানিয়া প্রেজেন্ট, রোশনি রোজি প্রেজেন্ট। তো যাই হোক, তোমাদের তোমাদের জন্য একটা অফার আমি দিতে চাচ্ছি। তোমরা যেহেতু তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবা আমার ক্লাসের কথা, হ্যাঁ, তোমরা যারা যারা তোমাদের রেফারেন্সে তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি ভর্তি হয়, সেক্ষেত্রে আহ, যতদিন ভর্তি হবে তত টাকার মোবাইল, 50 টাকা করে মোবাইল রিচার্জ পাবা। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা একটা অফার আমার তরফ থেকে। হ্যাঁ, মনে করো এখানে কে আছে? নীলুফা আক্তার। নীলুফা আক্তার তোমার কোনো বন্ধু বা বান্ধবীকে ভর্তি করাইলা রেফারেন্স দিয়ে, হ্যাঁ, তাহলে নীলুফা আক্তারের মোবাইলে 50 টাকা মোবাইল রিচার্জ যাবে। ওকে, একজন ভর্তি করাইলে 50 টাকা, দুইজন ভর্তি করাইলে 100 টাকা। তো যাই হোক, আমার যা বলছিলাম, পদক্রমটা কি, কিভাবে আমার বাক্যটাকে সাজানো হচ্ছে। বাক্যের কর্তাকে, কর্মকে, ক্রিয়াকে। কর্তা মানে যে কর্ম ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কি? কর্তা। তো এখন এই যে যে আমাদের স্বাভাবিক বাংলার স্বাভাবিক সেন্টেন্স প্যাটার্নটা হচ্ছে এরকম: কর্তা, কর্ম এবং ক্রিয়া। এখানে একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়েছি, আমি ভাত খাবো। এই বাক্যটাতে কর্তাকে আমি, ভাত এটা কি? কর্ম, খাবো হচ্ছে ক্রিয়া। তোমাদের কর্মপদ নিয়ে অনেকের একটা কনফিউশন আছে, অনেকে কর্ম এবং ক্রিয়া নিয়ে কনফিউজড হয়ে যাও। ক্রিয়া মানে হচ্ছে যেটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, তখন সেটাকে বলা হয় ক্রিয়া। ওকে। আর আর কর্ম মানে হচ্ছে যে ক্রিয়াকে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি, কি বা কে দিয়ে প্রশ্ন করি, হ্যাঁ, যে উত্তরটা পাবো সেটাকে বলা হয় কর্ম। ইংরেজিতে এই কর্মকে বলা হয় কি? অবজেক্ট। ঠিক আছে? যেমন মনে করো আমি ভাত খাবো, আমি কি খাবো? ভাত খাবো, তাহলে আমি অ্যান্সার পাচ্ছি। ওকে, এখন মনে করো স্যার বাংলা পড়াচ্ছেন, তাহলে স্যার কি পড়াচ্ছেন? বাংলা পড়াচ্ছেন। ওই যে আমি ক্রিয়াকে যখন এই কি বা কে দিয়ে পড়াচ্ছি, প্রশ্ন করতেছি, তখন কি আমরা যেটা পাবো সেটাকে বলা হয় কি? কর্মপদ। তো এখন আসো বাক্যের প্রকারভেদ। আমরা যদি বাক্যের প্রকারভেদ আলোচনা করতে যাই, আমাদের দুই ধরনের বাক্যের প্রকারভেদ থাকে, একটা গঠন অনুসারে এবং একটা অর্থ অনুসারে। গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ এবং অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদের একটা উম, পার্থক্য আছে। ধরো, গঠন অনুসারে আমরা যদি মানুষের কথা চিন্তা করি, আমাদের ছেলেদের শারীরিক গঠন, মেয়েদের শারীরিক গঠন কিন্তু কি না, এক না, তাই না? তাদের কি আছে? পার্থক্য, শারীরিক পার্থক্য আছে। তো ঠিক তেমনি বাক্যেরও গঠন অনুযায়ী একটা কি আছে? পার্থক্য আছে। ওকে, ধরো আমি এক্স হচ্ছে একটা ছেলে, ওয়াই হচ্ছে একটা মেয়ে। ওকে, তাহলে এইভাবে ছেলেগুলো যারা, ছেলে আর এই ওয়াই এর কি আছে? পার্থক্য, পুরোপুরি শারীরিকভাবে পার্থক্য আছে। কিন্তু এখন অর্থ অনুসারে জিনিসটা কেমন? অর্থ অনুসারে হচ্ছে যে এই যে ছেলে এবং মেয়ে তাদের শারীরিক গঠন যেমনই হোক না কেন, মানসিক গঠনটা তো আবার কি একই রকম হতে পারে বা ভিন্ন রকমও হতে পারে। কিছু ছেলে আছে রাগী, কিছু ছেলে আছে শান্ত, আবার কিছু মেয়ে আছে রাগী, কিছু মেয়ে আছে শান্ত, তাই না? তাহলে এভাবে কেউ কেউ আছে তোমার ঘুরতে পছন্দ করে, হ্যাঁ, কেউ আছে ঘরে বসে থাকতে পছন্দ করে, কেউ ঘুমাতে পছন্দ করে। এক একজনের এক এক ধরনের কি আছে? চরিত্র বা এক এক ধরনের মন মানসিকতা রয়েছে। তো বা এখানেও কি বাক্যে তো সেভাবে অর্থ অনুযায়ী বাক্যটা কিভাবে কি অর্থ প্রকাশ করছে, কেমন অর্থ প্রকাশ করতেছে, সেটার উপর ভিত্তি করেও কি ভাগ করা হয়ে থাকে। সেটাকে বলা হচ্ছে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। ওকে, তাহলে আমাদের বাক্যের প্রকারভেদ প্রশ্ন যদি কখনো আসে বাক্যের প্রকারভেদ আলোচনা করো, তখন তোমাকে গঠন অনুসারে, অর্থ অনুসারে দুটাই আলোচনা করতে হবে। আর যদি বলে যে
স্পেসিফিক করে বলে দেয় গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি আলোচনা করো, তখন তোমাকে গঠন অনুসারে আলোচনা করতে হবে। পরীক্ষাতে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদটা বেশি আসে, অর্থ অনুসারে সাধারণত আসে না। ওকে, তবে তোমাদের প্রশ্ন কিন্তু দিন দিনে কি হচ্ছে, টাফেস্ট হচ্ছে। এই বছরের যেই প্রশ্নটা আছে, যে দেখেছি সেই প্রশ্নটাতে কি আহ, অনেক বেশি কি হচ্ছে, আপডেট করা হয়েছে। আদিত্য প্রশ্ন করেছে বিধেয় কি সেটা বুঝো নাই। বিধেয়টা, আচ্ছা, বিধেয়টা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে যা বর্ণনা করা হয়, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটাকে বলা হয় বিধেয়। তাহলে এই যে ভালো ছেলে, কিশোর ভালো ছেলে, ওকে, কে ভালো ছেলে? কিশোর ভালো ছেলে। কিশোর সম্পর্কে বর্ণনা দিচ্ছে কি এই কথাটা, ভালো ছেলে। আমি মনে করো বললাম পাখি আকাশে উড়ে, পাখি আকাশে উড়ে। আকাশে উড়ে কে? পাখি। তাহলে পাখি সম্পর্কে এখানে একটা বর্ণনা দিচ্ছে, তাই না? আবার আকাশে উড়ে এই কাজটা সম্পাদন করতেছে কে? এই পাখি। তাহলে এটা হচ্ছে আমার উদ্দেশ্য, এবং এটা হচ্ছে যে এই উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটাকে বলা হচ্ছে যে কি, বিধেয়। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটাকে বলা হয় বিধেয়। তো আমরা বাক্যের গঠন অনুসারে প্রকারভেদ আলোচনা করব এখন। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টসে করো প্রশ্নটা। রাতুল, ইমে, ইমে এতক্ষণ বাদে আসছো? ইমে, ওকে। গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল, দুই নাম্বার হচ্ছে জটিল, এবং তিন নাম্বার হচ্ছে যৌগিক। পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে এটা আসে। গত বছর যদি থিওরিতে এই প্রশ্নটা এসে না থাকে, তাহলে এই বছর প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, এই বছর প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। তাই তোমরা এই গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ কি করবে, খুব ভালোভাবে শিখে নিতে পারো। তো বাক্যের এই গঠন অনুসারে বাক্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, তাই না? একটা হচ্ছে যে সরল, একটা জটিল, এবং একটা কি, যৌগিক। আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসো, আর অর্থ অনুসারে বাক্যকে প্রকারভেদ করা হয়েছে কিভাবে, বিবৃতিমূলক, প্রশ্নবোধক, অনুজ্ঞা, ইচ্ছা, আবেগ, এই পাঁচটা ভাগে মূলত ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখন আসো আমরা একটু গঠন অনুসারে বাক্যের এই প্রকারভেদটা আগে আলোচনা করি। সরল বাক্যটা কিরকম? একটা উদ্দেশ্য প্লাস একটা কি থাকে, বিধেয় থাকে। এটা হচ্ছে সরল বাক্য। যেমন এই যে রহিম ভাত খায়, রহিম ভাত খায়, রহিম সম্পর্কে একটা কথা বলা হয়েছে, সে ভাত খাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে একটা সরল বাক্য। জটিল বাক্য কি হয়? এখানে খণ্ড বাক্য থাকে। ওকে, খণ্ড বাক্য থাকে, আশ্রিত, আশ্রিত খণ্ড বাক্য, এবং প্রধান কি, খণ্ড বাক্য। এভাবে করে জটিল বাক্যটা তৈরি হয়ে থাকে। এবং যৌগিক বাক্যে কি হয়, সংযোজক অব্যয় দ্বারা এক বা একাধিক বাক্য সেখানে কি হয়, যুক্ত হয়ে থাকে। আর বিবৃতি, এখন আসো অর্থ অনুসারে বাক্যের প্রকার বইতে দেখা যাচ্ছে যে পাঁচ ভাগে, বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের আছে। তবে ওভারঅল প্রত্যেকটা বইতে এই পাঁচ ভাগে ভাগ করার ব্যাপারটা কি বলা হয়েছে, এই পাঁচ ভাগ থেকে বাকি ভাগগুলো এসেছে। প্রথমে বিবৃতিমূলক বাক্য, মানে কোনো একটা কিছু সম্পর্কে বিবৃতি দিচ্ছে বা বর্ণনা করতেছে। যেমন আজ অনেক গরম পড়েছে, হ্যাঁ, আজ বৃষ্টি হতে পারে, হ্যাঁ, বা মনে করো 7 দিনে 1 সপ্তাহ, হ্যাঁ, ওকে। তো এগুলো হচ্ছে আমার কি, বিবৃতিমূলক বাক্য। প্রশ্নবোধক বাক্যে কি করা হয়, প্রশ্ন করা হয়, তুমি কোথায় থাকো, তুমি কি করো, হ্যাঁ, তোমার বাবার নাম কি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার প্রশ্নবোধক। অনুজ্ঞা মানে কি, কোনো আদেশ, নির্দেশ, উপদেশ। ওকে, বিবৃতিতে তাহলে কি থাকবে আমাদের, বর্ণনা। প্রশ্নবোধকে কি থাকবে, প্রশ্ন। অনুজ্ঞাবাদকে কি থাকবে, আদেশ, নির্দেশ, এবং কি, উপদেশ। আদেশ, নির্দেশ এবং উপদেশ। যেমন ধরো আদেশ দিতে পারে যে এই এই কাজটা এখনই করো, হ্যাঁ। নির্দেশ হতে পারে তোমাকে আজকে ঢাকা যেতে হবে, মিথ্যা কথা বলবে না,
উপদেশ মানে কি? উপদেশ মানে হচ্ছে যে আহ, রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না, মিথ্যা কথা বলিও না, এগুলো হচ্ছে আমাদের উপদেশ। এরপর আসতেছে আমাদের ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্যটা কাকে বলে? আমরা সাধারণত আশীর্বাদ, হুম, আশীর্বাদ বা দোয়া বা আরেকটা হচ্ছে যে অভিশাপ, আশীর্বাদ দোয়া বা অভিশাপ অর্থে আমরা যে ইয়েগুলো করি, বাক্যগুলো বলি, সেগুলো হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। যেমন তোমার জীবনে উন্নতি হোক, হ্যাঁ, তুমি জীবনে সফল হও, তোমার পরীক্ষা ভালো হোক, এগুলো হচ্ছে যে কি। আবার অভিশাপ, তুই মর, তোর মাথায় ঠাড়া পড়ুক, হ্যাঁ, তুই গাড়ি নিচে পড়, এরকম করে তো অভিশাপ আমরা দেই, তাই না? এগুলো সবগুলো হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। আর আবেগসূচক বাক্য মানে কি? সেটা বিস্ময় প্রকাশ করবে, হতাশা প্রকাশ করবে, ওকে, বিস্ময়, হতাশা, এগুলো যখন, বা আ- তোমার আনন্দ, আনন্দ প্রকাশ করবে, এরকম যখন হবে তখন সেটাকে বলা হয় আবেগ সূচক শব্দ। যেমন আজ কি সুন্দর সকাল, কি বড় বড় পাহাড়, হ্যাঁ, কি সুন্দর দৃশ্য, এরকম যখন হয় তখন সেগুলোকে বলা হয় কি? আবেগ সূচক বাক্য। এখন আসো আমরা আজকে বাক্যের প্রকারভেদ অনুযায়ী আলোচনা করব। আর একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরি। তো আমরা এখন প্রথমে আলোচনা করব সরল বাক্য। সরল বাক্য কাকে বলে, গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। তোমাদেরকে আমি আগে বলি নেই যে বাক্য, আমাদের মূল ফোকাস থাকবে পরীক্ষার হলে বাক্য রূপান্তর করা, হ্যাঁ। এবং এই বাক্য রূপান্তর করতে গেলে আমাকে অবশ্যই জানতে হবে কোন বাক্যটা কেমন। আমি যদি ওই জিনিসটা না জানি, আমি ওই জিনিসটা সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু আমি বাক্য রূপান্তর করতে পারবো না। যেমন ধরো, তোমাকে বলা হলো যে সালমান খান কিরকম অভিনয় করে, এটা একটু দেখাও। তুমি যদি এখন সালমান খান কেমন অভিনয় করে এটা তুমি যদি না দেখাও, না দেখে থাকো, তাহলে তুমি সেভাবে অভিনয় করতে পারবে না, ওকে। বা মনে করো তোমাকে বলা হলো যে এমন একটা ফলের নাম দেয়া হলো, বলে যে এই ফলটা খাইতে কেমন, সেটা টেস্ট কেমন, তুমি সেটা বলতে পারবা? কখনোই বলতে পারবা না। তো এই কারণে আমাকে মনে রাখতে হবে যে বাক্য রূপান্তর করতে গেলে আমাকে কোন ধরনের বাক্য কেমন, সেটা সম্পর্কে আমাকে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, ওকে। তো স্বচ্ছ ধারণা যদি না থাকে তাহলে আমি সেভাবে বাক্য পরিবর্তন করতে পারবো না। তাই আমি এখানে তোমাদের প্রত্যেকটা বাক্য সম্পর্কে ডিটেইলস ব্যাখ্যা করে আমি বুঝাবো, যাতে তোমরা খুব সহজেই বাক্যটা কি করতে পারো, রূপান্তর করতে পারো। তো দেখো, সরল বাক্য কাকে বলে? সরল বাক্য নিয়ে আমরা জানি, সেটা বলেছে যে যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকবে তাকে কি বলা হয়? সরল বাক্য বলে। আদিত্য দাস, থ্যাংক ইউ, ওকে, ওয়েলকাম। নীলুফার আক্তার, নীলুফার আক্তার ক্লাস কি আগে মিস গেছে মনে হয়। তো যাই হোক, নাফিসা, নাফিসা নতুন তো আসছো, নাফিসা ক্লাস কেমন লাগতেছে, আছো তুমি ক্লাসে? তো যে যা বলছিলাম যে সরল বাক্যে আমাদের কি থাকবে? একটি মাত্র উদ্দেশ্য থাকবে এবং একটি বিধেয় থাকবে, তখন তাকে সরল বাক্য বলে। আমরা কয়েকটা উদাহরণ দিয়ে সেগুলো একটু ব্যাখ্যা করি। প্রথম উদাহরণটা দেখো, যে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ মেনে চলে। এখানে আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কোনটা? এই যে ভালো ছেলেরা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর বিধেয় কি? এই উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়েছে, তারা সবাই কি করে? ভালো ছেলেরা যারা, তারা সবাই শিক্ষকের আদেশ মেনে চলে, তাহলে এটা হচ্ছে আমার উদ্দেশ্য।
এবং এটা হচ্ছে আমার বিধেয়। এরপরে দেখো, সত্যবাদীকে সবাই ভালোবাসে। সত্যবাদীকে, এটা একটা উদ্দেশ্য, সবাই ভালোবাসে, এটা হচ্ছে কি, বিধেয়। রহিম, এটা উদ্দেশ্য, খেতে খেতে গলায় বাঁধিয়ে পানি পান করলো। এই যে রহিম, এটা কি পুরাটা, খেতে খেতে গলায় বাঁধিয়ে পানি পান করলো, এটা কি বিধেয়। ঢাকা বাংলাদেশের রাজধানী, উদ্দেশ্য কি, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা হচ্ছে যে কি, বিধেয়। এভাবে যখন একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকে, তখন সেটাকে বলা হয় কি, সরল বাক্য। এরপর আসে আমাদের মিশ্র বা জটিল বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য, খেয়াল করো, একটি প্রধান খণ্ড বাক্য, এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য, এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। একটু উদাহরণ দিয়ে বুঝাই। দেখো এখানে উদাহরণ দিয়ে দেয়া আছে। এখানে আশ্রিত খণ্ডবাক্য কি, আশ্রিত খণ্ডবাক্য আর প্রধান খণ্ডবাক্যের ভিতরে পার্থক্য কি দেখো। এখানে আমরা যদি এই অংশটা খেয়াল করি, সে সুখ লাভ করে, আমি যেতে পারি। ওকে, এই দুইটা বাক্যকে আমরা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহার করতে পারবো। বুঝে গেছে? কিন্তু এখানে দেখো, যে পরিশ্রম করে, তুমি যাবে বললে, তুমি যাবে বললে, এগুলোতে আমার কি হচ্ছে, আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। আমরা তিনটা সার্থক গুণের কথা পড়েছিলাম না, আকাঙ্ক্ষা, আসক্তি এবং কি, যোগ্যতা। এই তিনটা আমার কি হচ্ছে না, আহ উম, ইয়া হচ্ছে না, মানে মূল আমার যে আকাঙ্ক্ষাটা পূরণ করতেছে না। আবার এগুলো, এই দুইটা অংশ কি করতেছে, একটা মূল বাক্য হিসেবে বা একটা প্রধান বাক্য হিসেবে আমরা ব্যবহার করতে পারতেছি। তো বাক্যের ভিতরে যে অংশটাকে আমি একটা প্রধান বাক্য হিসেবে ব্যবহার করতে পারবো, সেটাকে বলা হয় কি, প্রধান খণ্ডবাক্য। আর যেটার আকাঙ্ক্ষার অভাব থাকবে, সেটাতে বলা হবে যে কি, আশ্রিত খণ্ডবাক্য। তাহলে বলেছে একটা প্রধান খণ্ডবাক্য থাকবে, প্রধান খণ্ডবাক্য কয়টা থাকবে, একটা। ওকে, আর আশ্রিত খণ্ডবাক্য কয়টা থাকবে, একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকতে পারে। হ্যাঁ, যেমন মনে করো আমি বললাম, যে পরিশ্রম করে, যে গুরুজনের কথা শুনে, সেই সুখ লাভ করে। হ্যাঁ, তুমি যাবে বললে, হ্যাঁ, তুমি যাবে বললে আমি যেতে পারি। তুমি যাবে বললে বা রহিম যাবে বললে আমি যেতে পারি। তাহলে দেখো, এখানে আমি একাধিক আশ্রিত খণ্ডবাক্য ব্যবহার করছি না, কিন্তু প্রধান খণ্ডবাক্য কয়টা, একটা। এরকম আশ্রিত খণ্ডবাক্য আর প্রধান খণ্ডবাক্য মিলে যে বাক্য গঠন করা হয়, সেটাকে বলা হয় মিশ্র বা জটিল বাক্য। এরপর আসে আমাদের যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে? যৌগিক বাক্যটা হচ্ছে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য, খেয়াল করো, দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক, আমাদের এটা সরল বাক্য হতে পারে, জটিল বাক্য হতে পারে। জটিল বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা, কি দ্বারা, অব্যয় দ্বারা যুক্ত হয়ে যে বাক্য গঠন হয়, তাকে যৌগিক বাক্য বলে। খেয়াল করো, দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে যে বাক্য গঠিত হয়, যে বাক্য গঠন করে, তাকে যৌগিক বাক্য বলে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, কায়সার ভালো ফুটবলার এবং তার মা ভালো গান গায়। এখানে এতটুকু অংশ আমরা যদি দেখি, কায়সার ভালো ফুটবলার, এতটুকুতে একটা বাক্য হতে পারে। তার মা ভালো গান গায়, এতটুকুতে একটা বাক্য হতে পারে। কিন্তু তাদের দুইজনের সংযোজক করছে এই এই সংযোজক এবং অব্যয়টা, এটাকে বলা হচ্ছে যে কি, সংযোজক অব্যয়। ঠিক আছে? তাহলে এই এই যে এভাবে দুইটা পার্ট বা দুইটা সরল বাক্য, এটা কিন্তু আমরা যদি ক্যাটাগরি বিচার করি, এটা একটা সরল বাক্য, এটা কি একটা সরল বাক্য, এই দুইটা সরল বাক্য মিলে সে কি দ্বারা, এবং দ্বারা, এভাবে একটা যৌগিক বাক্য গঠন করেছে। তারপর দ্বিতীয় বাক্যটা দেখো, যখন তোমাকে ডেকেছি তখন তুমি এলে না, কিন্তু যখন এলে তখন সব শেষ। এই দোনোটা কিন্তু আবার কি, এটা কিন্তু আবার জটিল বাক্য। এটা যেমন জটিল বাক্য, এটাও কি জটিল বাক্য। এই দুইটা জটিল বাক্য, যখন তোমাকে ডেকেছি তখন তুমি এলে না, যখন এলে তখন সব শেষ। এখানে দুইটা বাক্য, জটিল বাক্য মিলে একটা কিন্তু দ্বারা কি হয়েছে,
যুক্ত হয়েছে, ফলে এটা কি হয়ে গেল, যৌগিক বাক্য হয়ে গেল। এরপরে দেখো আবার, তুমি বুদ্ধিমান ছেলে, অথচ, এটা একটা সংযোজক অব্যয়, তোমার সাথে যে এসেছিল সে বোকা, সরি এটা হবে কি, বোকা। তুমি বুদ্ধিমান ছেলে অথচ তোমার সাথে যে এসেছিল সে বোকা, এই অংশটা হচ্ছে কি আবার সরল। আর এটা তোমার সাথে যে এসেছিল সে বোকা, হ্যাঁ এটা হচ্ছে যে আবার কি, জটিল। এভাবে জটিল সরল, সরল জটিল, বা সরল সরল, জটিলে জটিলে যদি সংযোজক অব্যয় বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় কি, যৌগিক বাক্য। যেমন এই যে এখানে একটা উদাহরণ দেখো, সে যে অন্যায় করলো তাকে তুমি কিছু বললে না, কিন্তু শাস্তি দিলে নির্দোষ ছেলেটাকে। যে অন্যায় করলো তাকে কিছু তুমি বললে না, এটা একটা জটিল বাক্য। শাস্তি দিলে নির্দোষ ছেলেটাকে, এটা একটা সরল বাক্য। এভাবে আমার কি হয়েছে, সংযোজক অব্যয় কিন্তু দ্বারা বা বিয়োজক অব্যয় কিন্তু দ্বারা কি হয়েছে, এটা যুক্ত হয়েছে। এজন্য এটাকে কি বলা হচ্ছে, যৌগিক বাক্য বলা হচ্ছে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম এই মূলত আজকে ক্লাসে আমরা যা যা আলোচনা করেছি সেগুলো আমি একবার রিপিট করি। প্রথমে রিপিট করব যেটা যেটা আমরা আলোচনা করতেছি, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে আমাদের থিওরি নিয়ে আলোচনা করতে হবে, এবং কি বাক্য রূপা থিওরি নিয়ে আমরা ভালো করে বুঝে নিব, কিন্তু পরীক্ষার হলে আমাদের মূল লক্ষ্য থাকবে কিসে, বাক্য রূপান্তরে। এবং বাক্য কাকে বলে, অর্থপূর্ণ পদ পরপর বিন্যাস করে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার যে উপায় তাকে কি বলে, বাক্য বলে। একটা সার্থক বাক্যের তিনটা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে কোনটি, আকাঙ্ক্ষা হচ্ছে যেটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে। আসক্তি হচ্ছে কি, শব্দ বিন্যাস বা পদের বিন্যাস। এবং যোগ্যতা হচ্ছে রিয়েলিটি। এবং বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য এবং আরেকটা বিধেয়। হ্যাঁ, আমাদের এখানে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটাকে বলা হয় বিধেয়। বিধেয় কি করে, উদ্দেশ্য যে কর্ম সম্পাদন করে বা উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা দেয়। বাক্যের পদক্রম আমরা আলোচনা করেছি। বাক্যে বাংলা ভাষার স্বাভাবিক পদক্রম হচ্ছে প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। এবং বাক্যের প্রকারভেদ, গঠন অনুসারে এক ধরনের প্রকারভেদ আছে, অর্থ অনুসারে এক ধরনের প্রকারভেদ আছে। ওকে। এবং গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সরল, জটিল এবং যৌগিক। আমরা আরে সব বইতে এক এক বইতে এক এক ধরনের আছে, তবে তোমরা এভাবে পাঁচটা ইয়েতে থেকে বাকি সবগুলো এসেছে। এখানে বিবৃতিমূলক বাক্যে বাক্য আছে প্রশ্নবোধক, অনুজ্ঞা, ইচ্ছা এবং আবেগসূচক। এভাবে পাঁচটা ভাগে ভাগ করা যায়। এবং সরল বাক্য আমরা আজকে আলোচনা করেছি, সরল বাক্য। সরল বাক্য কি, একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকবে, তাকে বলা হয় সরল বাক্য। এবং উদাহরণ আমরা এখানে আলোচনা করেছি, কতগুলো উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে কোনটা কিভাবে উদ্দেশ্য সরল বাক্য হয়েছে, একটা উদ্দেশ্য একটা বিধেয় মিলে। এরপরে আসে আমাদের মিশ্র বাক্য বা জটিল বাক্য। যে বাক্য প্রধান খণ্ড বাক্য বা এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকে এবং পরস্পর সাপেক্ষে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। এখানে আমরা উদাহরণ দিয়ে দেখেছি সেরকমই কিছু আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ড বাক্য। আমার মনে রাখতে হবে এখানে প্রধান খণ্ড বাক্য থাকবে একটি, প্রধান বাক্য খণ্ডবাক্য কয়টা থাকবে, প্রধান খণ্ডবাক্য থাকবে একটি। আর আশ্রিত বা খণ্ডবাক্য থাকবে কয়টা, একাধিক। আশ্রিত খণ্ডবাক্য থাকতে পারে এক বা একাধিক। এরপরে যৌগিক বাক্য, সোজা কথা যে কোনো দুইটা বাক্য যদি কোনো সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন সেটাকে বলা হয় কি, যৌগিক বাক্য। তো যৌগিক বাক্য আমাদের এরকম উদাহরণ দিয়ে আমরা দেখেছি সবগুলো সংযোজক অব্যয় দ্বারা কিভাবে কোনো অনেকগুলো উদাহরণ দিয়ে আমরা শিখেছি, এগুলোকে বলা হচ্ছে কি, যৌগিক বাক্য। তো আমরা কালকের ক্লাসে আলোচনা করব অর্থ অনুযায়ী বাক্যের প্রকারভেদ এবং বাক্য রূপান্তরের কিছু নিয়ম আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে। কোনো প্রশ্ন থাকলে আবারও কি এখানে কমেন্টস করবে। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টসে দিয়ে রাখবে। আর তোমাদের একটা ছোট বাড়ি কাজ দিচ্ছি, সেটা তোমরা খাতায় লিখে, হুম, খাতায় লিখে নোট করে ছবি তুলে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবে, অথবা কি ফেসবুক গ্রুপে তোমরা যে যার মতো করে কি পোস্ট করবে। পোস্ট গুলো আমি আবার বাড়ি কাজ করার পরে এগুলো দেখে আমি আবার কি সেটা রিমুভ করে দিব। তো সবার জন্য শুভকামনা। আর আমি আবারও বলছি, তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছো তোমাদের জন্য একটা অফার আছে, যেটা হচ্ছে যে তোমরা তোমাদের ক্লাসমেটদেরকে বলো আমার ক্লাসে জয়েন করার কথা। তারা যদি ভর্তি হয় তোমার রেফারেন্স অবশ্যই যেন মেনশন করে।
তো যার রেফারেন্সে যতজন স্টুডেন্ট ভর্তি হবে তত টাকার কি পাবে, 50 টাকার কি মোবাইল রিচার্জ পাবে। যদি একজন হয় 50 টাকা, যদি দুইজন হয় 100 টাকা। তুমি যদি 100 জন ভর্তি করাইতে পারো তাহলে 5,000 টাকা মোবাইল রিচার্জ তুমি পেয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। আর আমার এই অনলাইন ক্লাসের কথাটা তোমার কাল থেকে কলেজ শুরু হচ্ছে, সবাইকে পৌঁছে দিবে আশা করি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল আবার সন্ধ্যা 7:30টায়। আসসালামু আলাইকুম।